আমরা আগের দিন যা পড়লাম সেটা হচ্ছে একটা উদাহরণ দেখলাম। কোন উদাহরণটা বলো তো? আগের দিন পর্যন্ত আমরা একটা উদাহরণ দেখেছি, সেটা হচ্ছে উপকৃষ্ণম, তাই তো? উপকৃষ্ণম। উপকৃষ্ণম হ্যাঁ। এটা দেখো, আমরা দেখেছি। এখন দেখো, আমরা একটা ভেবে দেখো, যখন উপকৃষ্ণ উপকৃষ্ণ সু এই অবস্থায় আছে, তখন এখানে কি সূত্র লাগিয়েছিলাম মনে আছে? কোন সূত্র প্রয়োগ হয়েছিল? ওই সৌজস অমর্তস ওইটা। সৌজস। হুম, ওটা তো ওটা তো সুয়ের আগমের জন্য, কিন্তু সুয়ের স্থানে কিছু একটা আদেশ হলো। সুয়ের স্থানে কিছু একটা আদেশ হলো, ন সেটা কি? অব্যয়ভাবাৎ, ন অব্যয়ভাবাৎ অত ওই সূত্রটা। হুম, অমাদেশ যে হলোটা। হুম, হুম, হুম। পুরো সূত্রটা কি বলতো? পুরো সূত্রটা কি? মুখস্থ হয়নি। এটা নাব্যয়ী ভাবাত অতম তপঞ্চম্যাহা। তার মানে কি, এখানে কি বললো ভেবে দেখো। এখানে বলেছিল যে অব্যয়ীভাব সমাসে, হুম, অব্যয়ীভাব সমাসে যে অকারান্ত অব্যয়ীভাব সমাস বা অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন যে অকারান্ত শব্দ, অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন যে অকারান্ত শব্দ, তারপরে বিদ্যমান যে স্বাদী প্রত্যয়, তার লোপ হবে না। লোপ হবে না, কিন্তু কি হবে? তার স্থানে অমের আদেশ হবে। আমি আগে। অমের আদেশ হবে, মানে এখানে লোপটাকে নিষেধ করলো, তাই তো? লোপটা নিষেধ করলো। হ্যাঁ। কিন্তু নিষেধ তখনই হয় যখন প্রাপ্তি থাকে। মানে সুয়ের যে লোপ সেটাকে নিষেধ করলো, সুলোপটাকে নিষেধ করলো, কিন্তু প্রসঙ্গ হচ্ছে লোপ তখনই হয় যখন তার প্রাপ্তি থাকে, এটা মাথায় রাখো। লোপ তখনই হবে যখন তার প্রাপ্তি থাকে, বা সরি, নিষেধ তখনই হয় যখন তার প্রাপ্তি থাকে। ধরো একজন গ্রামে একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে সকলকেই নিমন্ত্রণ করেছে, একজনের বাড়িতে নিমন্ত্রণ করেনি। তখন যে বাড়িতে নিমন্ত্রণ করেনি সেই বাড়ির একজন মেম্বার বলছে যে আজকে না আমরা ওই বাড়িতে খেতে যাব না। তখন আরেকজন বলছে, আরে আমাদের তো বলেইনি, আমরা যাব কি করে? মানে আমাদের যদি নিমন্ত্রণ থাকতো তবে তুমি বলতে যে আমরা যাব না। আমাদের নিমন্ত্রণই তো নেই, আমাদের নিমন্ত্রণই তো নেই, তাই না? যদি মানে নিমন্ত্রণ থাকলে পরে তার নিষেধ, বা বলল যে এই আজকে মানে গৃহের যে কর্তা, গৃহকর্তা, হেড অফ দ্য ফ্যামিলি, সে বলে এই আজকে কেউ ওই ঘরে খেতে যাবে না কিন্তু, তখন অন্যরা ভাবছে আরে ভাই আমাদের তো নিমন্ত্রণই নেই, তা তুমি বারণ করছো কেন? মানে আমাদের যদি প্রাপ্তি থাকতো তবে তোমার বারণটা সাজতো, তবে তোমার বারণ করাটা সাজতো। যদি প্রাপ্তিই নেই তাহলে বারণটা ব্যর্থ। তুমি বারণ করো না, এটা ব্যর্থ, বারণের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে প্রাপ্তি কোথায় আছে? নিশ্চয়ই সুলোপ হবে না, এটা এখানে স্পষ্টত বলছে, মানে সুলোপটাকে নিষেধ করছে, নিশ্চয়ই কোথাও প্রাপ্তি আছে।
প্রাপ্তি কোথায় আছে দেখতে হবে। দেখো, অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন যে পদ, সেইগুলো কি অব্যয় হয়ে যায় না? অব্যয় হয়ে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ কোন হ্যাঁ সূত্র দিয়ে? হ্যাঁ, কোন সূত্র দিয়ে? অব্যয়ী ভাবস্থ। অব্যয়ী ভাবস্য, তাহলে অব্যয় হয়ে যায়। এবং একটা সূত্র আসছে যে অব্যয়া দাপ সুপহ, অব্যয়াত আপ সুপহ, এটাকে ভাঙলে হবে এরকম, অব্যয়াত আপ সুপহ, মানে অব্যয় থেকে বিহিত যে সুপ প্রত্যয়। কি বলছে? অব্যয় থেকে বিহিত মানে অব্যয়াত অর্থাৎ অব্যয়ের পরে, অব্যয়ের পরে বিদ্যমান যে আপ এবং সুপ প্রত্যয়ের লোপ হবে। অব্যয়ের পরে বিদ্যমান যে আপ এবং সুপ প্রত্যয়ের লোপ হবে। তাহলে দেখো, উপকৃষ্ণ এটা অব্যয়, তারপরে বিদ্যমান সুটা হচ্ছে সুপ প্রত্যয়, সু ও যস। সুপ বলতে স্বাদি যে 21টা প্রত্যয় সেগুলোকে সুপ বলে। সু ও যস অম ঔট সস টাভ হ্যাম ভিস, এই যে পুরো একবারে সুপ পর্যন্ত, সপ্তমীর বহুবচন পর্যন্ত, এই 21টা প্রত্যয়কে সুপ প্রত্যয় বলে, সুপ। তাহলে অব্যয়ের পরে বিদ্যমান যে আপ, অব্যয়ের পরে বিদ্যমান যে আপ মানে ওই যে আবন্ত, টাপ ডাপ চাপ, ওই প্রত্যয়গুলো এবং যেগুলো সুপ প্রত্যয় তাদের লোপ হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম যে লোপ হবে। তাহলে দেখো, এখানেও সুয়ের লোপ প্রাপ্তি ছিল। প্রথমত অব্যয়াদাপ সুপহ এই সূত্র অনুসারে সুয়ের লোপ প্রাপ্তি ছিল, কিন্তু সেই সুয়ের লোপটাকে নিষেধ করে এখন অম আদেশ করলো। এবার দেখো ক্লিয়ার হলো কি ব্যাপারটা, বোঝা গেল? মানে অব্যয়ের পরে সেই জন্য অব্যয়ের পরে কোনো বিভক্তি থাকে না। কেন থাকে না? তার লোপ হয়ে যায় বিভক্তিগুলো। এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, পরবর্তী কি ছিল? তাহলে একটা ওই যে আমরা দেখেছি উপটা, উপ এর অর্থ কি? আমরা যে উপকৃষ্ণম করলাম, যে উপকৃষ্ণম, সমীপম। মানে উপকৃষ্ণম মানে কি? উপকৃষ্ণম মানে কি? মানে কৃষ্ণের কৃষ্ণের নিকট, নিকটে। নিকটে। কৃষ্ণের কাছে। যদি আমি একটা বাক্য দিই, এরকম করতে পারবে যে আমরা কৃষ্ণের কাছে যাচ্ছি, কি হবে বাক্যটা? আমরা কৃষ্ণের কাছে যাচ্ছি, কি হবে? বয়ম কৃষ্ণম নিকটম গচ্ছামি। বয়ম কৃষ্ণম নিকটম। হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছো? কৃষ্ণস্য নিকটম, কৃষ্ণস্য কৃষ্ণস্য সমীপম নিকটম। গচ্ছতি। কৃষ্ণস্য ও, সমাস দিয়ে নিকটম নিকটম গচ্ছতি। স্যার, ওটাও তো হয় স্যার। বলো কি হবে? গচ্ছামি হবে। হ্যাঁ, কি হবে? কি হবে? গচ্ছামহ হবে, হচ্ছে তো। গচ্ছামহ, বয়ম গচ্ছামহ। কৃষ্ণস্য স্যার নিকটম। নিকটম দিয়ে, স্যার নিকটম দিয়ে হলো যে ইসে করলে দ্বিতীয় বিভক্তি হয় না? তাহলে তো স্যার সমীপম দিতে হবে। হ্যাঁ, ওটা ওটা তো তোমার নিকট, ওটা তো নিকষাদে হয়, নিকষা বা সমীপম করলাম, সমীপম। এটাকে আমি যদি সমাজ দিয়ে করি, কি হবে? সমাজ দিয়ে করলে
তাহলে এইটা আমার করার মানে কি হলো? উপকৃষ্ণম গচ্ছামো। এটা তো ইউজ করতে হবে। তাহলে কি হবে এটা ইউজ করলে? বয়ম বয়ম উপকৃষ্ণম গচ্ছামো। উপকৃষ্ণম গচ্ছামহ। দেখো সেম অর্থ। বয়ম কৃষ্ণস্য সমীপম গচ্ছামহ, এটার পরিবর্তে বয়ম উপকৃষ্ণম গচ্ছামহ। শুধু উপকৃষ্ণম কেন, তুমি যা কিছু প্রয়োগ করো, তুমি এটার পরিবর্তে বলো যে আমরা বিদ্যালয়ের নিকটে যাচ্ছি, কি হবে? বয়ম উপবিদ্যালয় উপবিদ্যালয়ম গচ্ছামহ। বাহ, একদম, উপবিদ্যালয়ম গচ্ছামহ। এইরকম নিকটে বোঝালেই তার আগে উপ লাগিয়ে দাও ওর তার সঙ্গে। এবং নিশ্চয়ই এই যে প্রক্রিয়াটা কি করে হয়েছে এটা নিশ্চয়ই তোমাদের কাছে অজানা নয়। উপবিদ্যালয়ম যে প্রক্রিয়াটা হয়েছে, এই প্রক্রিয়াটা নিশ্চয়ই আর অজানা নয় তোমাদের কাছে। তোমরা সব বুঝে গেছো এখানে প্রক্রিয়া কি করে হয়েছে। বা যে আরো অন্য কিছু, যে আমরা হিমালয়ের নিকটে যাচ্ছি, বা সে বা রাম মোক্ষের নিকটে যাচ্ছেন, কি হবে? রামহ উপমোক্ষম গচ্ছেন। রামহ উপমোক্ষম গচ্ছতি। ঠিক আছে, এইরকম হচ্ছে বাক্য লিখতে হয়, রামহ উপমোক্ষম গচ্ছতি। চলো এখন সমীপদীয় হয়েছে। দ্বিতীয় দেখো বিভক্তি। বিভক্তি অর্থে, বিভক্তি অর্থে অব্যয় হচ্ছে অধি। বিভক্তি অর্থে অব্যয় হলো অধি। না, এর বিগ্রহ কিরকম হয়? মানে এরকম হয় যে উদাহরণটা আছে, যে উদাহরণ হচ্ছে অধিহরি। অধিহরি এর অর্থ হচ্ছে যে বিষ্ণুর মধ্যে, এরকম অর্থ, বিষ্ণুর মধ্যে। বিষ্ণুর মধ্যে মানে ধরো কোনো ভক্ত বিষ্ণুর প্রতি এতটাই ভক্তিমান, বিষ্ণুর প্রতি এতটাই শ্রদ্ধাশীল, বিষ্ণুকে এতটাই ভালোবেসে উপাসনা করে, সে যেন বিষ্ণুর মধ্যে বাস করে, সেই জন্য বলা হয় অধিবিষ্ণু বা অধিহরি। ঠিক আছে, ধরো কেউ, ওই যে বললাম যে কোনো ভক্ত যদি কোনো তার উপাস্য দেবতাকে, ধেয় দেবতাকে এতটাই ভালোবাসেন, এতটাই ভক্তি শ্রদ্ধা মন থেকে ভক্তি করেন যে তিনি যেন তার মধ্যেই বাস করেন, সেই শিষ্য যেন সেই ভগবানের মধ্যেই বাস করেন, এই রকম বোঝাতে অধিহরি এরকম অধি পদের প্রয়োগ করা হয়। মানে একবারে ভগবানের মধ্যে, ভগবানের মধ্যে এরকম বোঝাতে এর লৌকিক বিগ্রহ কি হবে? লৌকিক বিগ্রহ হবে যে হরৌ। হরৌ মানে শুধু এইটুকুই লৌকিক বিগ্রহ, হরৌ। বা বলতে আছে স্যার হরৌ ইতি। হ্যাঁ, হরৌ ইতি, একদমই ওই ইতি, হরৌ ইতি, এইটুকু হরৌ ইতি। এর অলৌকিক বিগ্রহ কি হবে? এটা যে লৌকিক হলো, হরি ই অধি। হরি ই এবং ই অধি। হরি ই অধি। দেখো এই যে এখানে যে লৌকিক বিগ্রহ হলো, এখানেই কিন্তু এর সমাস সংজ্ঞা হয়ে গেছে। এবারে সেম সেম স্টেপ, কিন্তু একই স্টেপ হবে, স্টেপগুলোর ভিন্ন ভিন্ন হবে না। অব্যয়ম বিভক্তি সমীপ এ দিয়ে এখানে অব্যয়ী ভাব সমাস সংজ্ঞা হয়ে গেছে, এবং এখানে অব্যয়ী ভাবশ্চ মানে অব্যয়ী ভাব সমাস নিষ্পন্ন যে শব্দ, সেটা আবার এখানে নপুংসক লিঙ্গ হয়ে গেছে। ঠিক আছে,
নপুংসকলিঙ্গ হয়ে গেছে, এটা নপুংসকলিঙ্গ হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি এই দিয়ে প্রথমে এর কি হবে, অব্যয়ভাব সমাস সংজ্ঞা হলো। তারপরে অধি হরি ই অধিসু এখানে অলৌকিক বিগ্রহ করা হলো। এবং এরপর তোমরা বলো অলৌকিক বিগ্রহের পরে কি করব। এটা যেহেতু সমাস, এর সমাস সংজ্ঞা হয়ে গেছে, তাহলে কি সংজ্ঞা হবে? সমাস সংজ্ঞা হলে আরেকটা কি সংজ্ঞা হয়? প্রাতিপদিক সংজ্ঞা। সূত্র কি হবে? কৃত্যোদ্ধিত সমাসাশ্চ, কৃত্যোদ্ধিত সমাসাশ্চ, এই সূত্র অনুসারে এখানে প্রাতিপদিক সংজ্ঞা হলো। এবং প্রাতিপদিক সংজ্ঞা হলে কি হবে? প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পরে কি হবে? পদে পরিণত করতে হবে। এই সুপধাতু প্রাতিপদিক এই সূত্র অনুসারে সুয়ের লোপ হবে। তোমরা কিন্তু দেখোনি বাড়িতে পড়াগুলো, তোমরা বলতে পারছো না। এরপরে প্রক্রিয়া কিন্তু সব এক হবে, আর কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকটার প্রক্রিয়া সেম হবে। পরবর্তী হবে সুপধাতু প্রাতিপদিকয়োঃ, এই সূত্র দিয়ে যে লোপ হবে, সুপের লোপ হয়ে যাবে। যেহেতু এখানে প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে, সেই প্রাতিপদিকত্ব এখানেও আছে। হরি ই অধিসু এখানেও প্রাতিপদিকত্ব আছে। এবং প্রাতিপদিক সংজ্ঞা থাকার ফলে সুপধাতু প্রাতিপদিকয়োঃ এই সূত্রানুসারে প্রাতিপদিকের মধ্যে বিদ্যমান যে সুপ্রত্যয় তাদের লোপ হয়ে যাবে, দিয়ে হরি অধি এরকম থাকলো। এখানে দেখো প্রথমা নির্দিষ্টম সমাস উপসর্জনম, এই সূত্র দিয়ে উপসর্জন সংজ্ঞা হবে। প্রথমা নির্দিষ্টম সমাস উপসর্জনম, এখানে উপসর্জন সংজ্ঞা হবে উপসর্জনম পূর্বম। এখানে উপসর্জন সংজ্ঞা হবে কার? অধীর। অধীর। কেন অধীর হবে বলো তো? অধীর কেন? প্রথমে বিভক্তি যুক্ত এই কারণে। হ্যাঁ, কি 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 অধীর? প্রথমে বিভক্তি যুক্ত, অধি হচ্ছে প্রথমে বিভক্তি যুক্ত, উপসর্জন সংজ্ঞা। অধি হচ্ছে প্রথমে বিভক্তি যুক্ত, তাই এখানে অধীর এখানে উপসর্জন সংজ্ঞা হবে। এবং তারপরে উপসর্জনম পূর্বম দিয়ে পূর্ব নিপাত হবে, অধি হরি। এখানে একটা ন্যায় প্রয়োগ হবে। ন্যায় কি ন্যায় প্রয়োগ হবে এখানে? একদেশ বিকৃতস্য অনন্যবৎ। একদেশ বিকৃতস্য অনন্যবৎ। এই যে ন্যায় অনুসারে এই ন্যায়টা কি সিদ্ধ করে? একদেশ বিকৃতস্য অনন্যবৎ এই ন্যায়টা কি সিদ্ধ করে? এই ন্যায়টা সিদ্ধ করছে যে হরৌ ইতি এই অবস্থায় যেমন এটা প্রাতিপদিক ছিল, এবং এর কিছু অংশ বিকৃত হলেও অধিহরি এই অবস্থাতে ওটা প্রাতিপদিকই আছে। হরৌ অধি হরৌ ইতি এই অবস্থায় যেমন এটা প্রাতিপদিক ছিল, তেমনি অধিহরি এই অবস্থায় এসে কিছু এর বিকৃতি ঘটলেও, এর একদেশের বিকৃতি ঘটলেও এটা প্রাতিপদিকত্ব এর নষ্ট হয়নি, এটা প্রাতিপদিকই আছে। যদি প্রাতিপদিক আছে তাহলে কি হবে? যদি প্রাতিপদিক থাকে তাহলে কি হবে? প্রাতিপদিকটা বাক্যে প্রয়োগ করা যায় না, তাই একে পদে পরিণত করতে হবে। এবং পদে পরিণত করতে হলে কি করতে হবে? স্বাদি প্রত্যয়ের প্রয়োগ করতে হবে। স্বাদি প্রত্যয়। তাহলে অধি হরি সু, সূত্র হচ্ছে সুঔজস ইত্যাদি সূত্র। সুঔজস এই সূত্র দ্বারা এখানে প্রয়োগ হবে, সুয়ের প্রয়োগ হবে। ঠিক আছে, সুয়ের প্রয়োগ হবে। ঠিক আছে, মানে সুপ্রত্যয় এলো। এরপরে কি হবে দেখি। অধিহরি তুমি বলছো অম, তাই তো?
নাব্যয়ী ভাবাত অতম, সূত্রটার অর্থ দেখো তো একবার, সূত্রের অর্থটা জোরে জোরে বলো। সূত্রের অর্থ জোরে জোরে বলো। নাব্যয়ী ভাবাত অতম তপঞ্চম্যাহ, সূত্রের অর্থটা বলো জোরে জোরে, কি আছে? হ্যালো, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? স্যার আমার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কি? খুব আওয়াজ হচ্ছে কেন? আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। নাব্যয়ী ভাবাত অতম তো পঞ্চম্যাহ, এই সূত্রের অর্থটা বলো, কি আছে ওখানে? অকারান্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন প্রাতিপদিকের উত্তর বিহিত মানে স্বাদী প্রত্যয় যেগুলো রয়েছে সেগুলো লোপ হবে না, কিন্তু তার স্থানে অম আদেশ হবে। হ্যাঁ, তাহলে কি এই সূত্রটা এখানে লাগবে? অধিহরি এখানে লাগবে? সবাই কি? না স্যার, কেন লাগবে না না? স্যার, কেন লাগবে না? না স্যার হবে না, হরও হবে। কেন হবে না? কেন হবে না? কেন লাগবে না? কেন সূত্রটা প্রযুক্ত হবে না কেন এখানে? সূত্রটা প্রযুক্ত হবে না কেন এখানে? জিজ্ঞাসা। শিপ্রা, হবে না কেন? পঞ্চমীতে অম হয়। আরে একটা কমন দেখো, অকারান্ত বলেছে, প্রাতিপদিকটাকে অকারান্ত হতে হবে। এটা কি অকারান্ত? না তাহলে কি এটা? হবে না, ইকারান্ত। এটা মানে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন যে প্রাতিপদিক, সেটা যদি অকারান্ত হয় তবেই সেখানে স্বাদি প্রত্যয়ের স্থানে অম হবে। প্রাতিপদিকটা যদি অকারান্ত হয় তবেই অম হবে, যদি অকারান্ত না হয় তাহলে কিন্তু অম হবে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এখানে অম হবেই না এখানে, তাহলে এই সূত্রটার প্রয়োগ হবে না এখানে। তাহলে কি হলো, এখানে সু থাকলো, সু, এরপরে তোমরা বলো তো কি হতে পারে এখানে? যেহেতু এটা অব্যয়, এর অব্যয় সংজ্ঞা হয়েছে, অব্যয়ী ভাবস্য সূত্র দিয়ে অব্যয় সংজ্ঞা হয়েছে। অব্যয়ের পরে বিদ্যমান সুপ্রত্যয়ের কি হয়? অব্যয়ের পরে বিদ্যমান সুপ্রত্যয়ের কি হয়? লোপ হয়ে যায়। সূত্র কি? অব্যয়াদাপ সুপহর, এই সূত্র। অব্যয়াদাপ সুপহ, এই সূত্র দিয়ে অব্যয়ের পরে বিহিত যে সুপ এবং আপ প্রত্যয় লোপ হয়ে যায়। অব্যয়াদাপ সুপহ, এই সূত্রানুসারে অব্যয়ের পরে বিহিত যে সুপ এবং আপের লোপ হয়। তাহলে অধিহরি, এটাই হচ্ছে পদ। এটা জানবে যে ইকারান্ত যে পদ, মানে ইকারান্ত যে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ, সেখানে কিন্তু কোনো বিভক্তি হবে না। মানে বিভক্তি মানে কি, এই যে বিসর্গ কোথাও ম ইত্যাদি কিন্তু হবে না। তোমরা বলবে স্যার হরি শব্দে শুধুমাত্র হরি, হরিহি, হরি হরয়হ, হরি, এখানে তো বহু বচন, এই যে হরিহি বিসর্গ থাকে, তাহলে অধি হরিহি এখানে কেন বিসর্গ হচ্ছে না? আরে এখানে তো সু এসেছিল, এখানে অধি হরি, এটা অব্যয়ীভাব সমাস হয়েছে, সেখানে প্রক্রিয়া কার্য করতে গিয়ে সু এসেছে, কিন্তু সেই সুটা প্রক্রিয়া কার্যের প্রবাহেতেই লোপ হয়েছে, সুয়ের লোপ হয়েছে। তার মানে এখানে প্রথমা বিভক্তি আছে, এটা বুঝতে হবে। এখানে প্রথমা বিভক্তি আছে, এটা বুঝতে হবে, কিন্তু সুটা প্রক্রিয়া অনুসারে লোপ হয়েছে, সেটা অন্য কথা, কিন্তু আছে এখানে। মানে অধিহরি এটা হচ্ছে লোপ। ধরো এরকম বলা হলো, কিন্তু যে অন্য কিছু করা হয়, ধরো এরকম বলা হলো, তোমাদেরকে আমি বলছি, আমি বাংলা বলছি, তোমরা করো দেখি। বালকটি
গ্রামে বাস করে। দেখি কি করবে, সমাস করে করো। বালকটি গ্রামে বাস করে। করতে পারবে? আমি এটা বলে দেবো। হ্যাঁ স্যার বলে দিন একটা। বালকঃ অধি গ্রাম নাকি অধি গ্রামম বসতি, কোনটা হবে? কোনটা হবে, গ্রামম না গ্রাম? স্যার সমাস করলে গ্রাম। অধিগ্রাম হবে। কি হবে? অধিগ্রাম। স্যার গ্রামম। আচ্ছা, কেউ বলছে কি গ্রাম, গ্রাম বসতি, কেউ বলছে গ্রামম, কেউ বলছে গ্রাম, কোনটা হবে? কনফার্মেশন। গ্রাম। মানে অনুসার হবে না, তাই তো? হ্যাঁ। আরে অনুসার হবে না কেন, হবে তো। এটা না হয় ইকারান্ত, কিন্তু এটা তো ইকারান্ত নয়, কিন্তু এটা অকারান্ত। এটা তো হ্যাঁ, অকারান্ত। অনুসার হবে। তাহলে Sorry. এখানে তো সুয়ের স্থানে অমাদেশ হবে। হ্যাঁ ওটা না হয় ইকারান্ত, ইকারান্ত বলে সুয়ের স্থানে অমাদেশ হলো না, আর অমাদেশ না হওয়ার জন্য অমটা লোপ হয়ে গেল। কিন্তু এটা তো আর ইকারান্ত নয়, এটা তো অকারান্ত। তাহলে এখানে তো সু মানে প্রাতিপদিকের পরে যে সু এলে সেই সুয়ের পরে অমাদেশ হবে, তো অধিগ্রামম হবে, তাই অধিগ্রামম। দেখো অধিগ্রামম মানে কি হলো তাহলে? গ্রামে, গ্রামে ই এ গ্রাম ই অধিসু। দেখো এভাবেও কিন্তু অব্যয় সমাজ, দেখো কত সুন্দর, যে গ্রাম ই অধিসু, তারপরে গ্রাম অধি, তারপরে অধি গ্রাম, তারপর আবার আবার কিন্তু এখানে ওই অধিগ্রাম হলো, সু এলো দিয়ে লোপ হয়ে অধিগ্রাম অম দিয়ে অধিগ্রামম, এটা হলো। দেখো এটাও কিন্তু অব্যয়ীভাব সমাজ নিষ্পন্ন পদ। বোঝা গেল প্রক্রিয়াটা? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার আমি একটা অন্য দিচ্ছি, করো দেখি। সীতা বনে বাস করছে। কি হবে? সীতা বনেতে সীতা অধিবনং বসতি। সীতা অধিবনম বসতি, একদম, সীতা অধিবনম বসতি। পরবর্তী দেখো, সীতা অধিবনম বসতি। নেক্সট, তাহলে আমাদের বিভক্তি অর্থে হলো, বিভক্তি অর্থে হলো, তারপরে হচ্ছে সমীপ। সমীপ আগেই হয়ে গেছে, কৃষ্ণস্য সমীপ, কৃষ্ণস্য অব্যয় বিভক্তি সমৃদ্ধি হবে এখন স্যার। সমৃদ্ধি হবে। সমৃদ্ধি মানে কি? সমৃদ্ধি অর্থে কোন অব্যয় আছে? সমৃদ্ধি মানে সু, মানে সমৃদ্ধি মানে উন্নতি, অনেক, মানে অনেক উন্নতি। ঋদ্ধেহ আধিক্যম সমৃদ্ধি। সমৃদ্ধি অর্থে অব্যয় কি? সু। সমৃদ্ধি অর্থে অব্যয় হচ্ছে সু, ঠিক আছে না? এর বিগ্রহ কি হয়? ঋদ্ধেহ আধিক্যম সমৃদ্ধি। ঋদ্ধেহ আধিক্যম সমৃদ্ধি, ঋদ্ধির যেখানে আধিক্য থাকে সেটাই সমৃদ্ধি। এইরকম বিগ্রহ বাক্য মদ্রানাম সমৃদ্ধি।
মদ্রানাম সমৃদ্ধি। তাহলে কি হবে তোমরা এবার আর আর বলতে হবে না আশা করি, এটা হচ্ছে লৌকিক বিগ্রহ। এবং এখানে অব্যয়ম বিভক্তি এই সূত্র দিয়ে অব্যয়ীভাব সমাস সংজ্ঞা হচ্ছে। এবং এবারে অলৌকিক বিগ্রহ মদ্র আম সু সু, এখানে সুটা কিন্তু অব্যয়, সেই অব্যয়ের পরে সু এসছে, এটা মাথায় রাখবে, এটা সুটা অব্যয়, অব্যয়ের পরে সু এসছে। এখানে কৃত্তদ্ধিত সমাস আশ্চ করে প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পরে সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ দিয়ে লোপ হয়ে মদ্র সু। এখানে প্রথম নির্দিষ্টম সমাস উপসর্জনম করে উপসর্জন সংজ্ঞা সুয়ের এবং পূর্বম করে তার পূর্ব নিপাত সুমদ্র একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে হলো। তারপরে এর আবার প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে সুমদ্র, সেখান থেকে সু আসবে, দিয়ে আবার নাব্যয়ী ভাবাদ অতম করে সুয়ের স্থানে অম আসবে এবং অম করে তার স্থানে আবার অম, এবং অম হলে সুমদ্র, অম হলে অম হলো এখানে অমি পূর্ব করে সুমদ্রম। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। সুমদ্রম হ্যাঁ মানে হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ বলছি মদ্রানাম সমৃদ্ধি এর মানেটা কি? মদ্র মানে একটা কার দেশ, সমৃদ্ধি বোঝাচ্ছে? মদ্র একটা দেশ। আচ্ছা মানে এখানে দেশ বলতে দেশকে বোঝাচ্ছে না, দেশবাসীকে বোঝাচ্ছে। মানে মদ্র দেশীয় মানে যে মধ্য দেশবাসী, মদ্র দেশবাসীর সমৃদ্ধি, এরকম অর্থ ও, সুমদ্রম। আচ্ছা। ঠিক আছে, বা ওই একই অর্থ, মদ্র দেশের সমৃদ্ধি বা মদ্র দেশবাসীর সমৃদ্ধি, এরকম বলতে পারো। তার মানে যদি বলা হয় যে ভারতস্য সমৃদ্ধি, কি হবে? মানে ভারতের সমৃদ্ধি বা ভারতীয়দের ভারতম। সমৃদ্ধি। হ্যাঁ, মানে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদরে কি হবে? ভারতস্য সমৃদ্ধি সুভারতম। সুভারতম। দেখো এইভাবে যদি সূত্র অনুসারে শেখো না, তোমাদেরকে যে কোনো পদ দিক তোমরা অটোমেটিক করতে পারবে আমার মনে হয়। যদি এই নিয়মগুলো না জানা থাকে, তোমরা কি সেই বইয়ে যেগুলো থাকবে মুখস্থ করে যাবে, মাথায় রাখতে হবে এটা হবে এটা হবে। যদি এই অ্যাকচুয়াল নিয়মগুলো জানো, যে কোনো শব্দ দিক তোমরা আমার মনে হয় না ভুল করবে, কি তাই না? তারপরে কি আছে? সমৃদ্ধি, তারপরে ঋদ্ধি। দেখো আরো যদি বলা হয় যে এরকম, যদি বলা হয় যে যে উদাহরণ যদি বলি, এখানে কি আছে? সুমগধম। ধরো উদাহরণ বললাম যে সমৃদ্ধ ভারতকে আমি দেখছি, কি হবে?
অহম সুভারতম পশ্যামি। একদম, অহম সুভারতম পশ্যামি, বা অহম সুভারতম পশ্যামি। যদি বলা হয় বা ধনের দ্বারা সমৃদ্ধ গ্রামটিকে আমি দেখছি, কি হবে? অহম ধনেন সুগ্রামং পশ্যামি। অহম, বলো অহম ধনেন সুগ্রাম সুগ্রামম পশ্যামি। পশ্যামি। অহম ধনেন সুগ্রামম পশ্যামি। অহম ধনেন সুগ্রামম পশ্যামি, এটা ঠিক আছে। এইরকম হচ্ছে উদাহরণ। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে বৃদ্ধি, বয়জা ফলা। দূর, উদাহরণ কি? দূর যবনম। দূর বা দূর। কি বলছো? হ্যাঁ, এটা দূর বা দূর, সেটাই বলছি দূর দূর। বৃদ্ধি অর্থে। যবনানাম, যবনানাম বৃদ্ধি। বৃদ্ধি মানে কি বলেছিলাম মনে আছে? বৃদ্ধি মানে ঋদ্ধে। বৃদ্ধি মানে ঋদ্ধি বা উন্নতি, এরকমই না, বলেছিলেন। দেখো এখানে একটা আছে বৃদ্ধি, বয়েরি, বয়ে জফ যা আরি। ঋদ্ধি নষ্ট হয়েছে নষ্ট নয়, মানে সমৃদ্ধির অভাব। ঋদ্ধি মানে সমৃদ্ধি, তার অভাব হচ্ছে বৃদ্ধি, মানে উন্নতির অভাব, সমৃদ্ধির অভাব। তাহলে বিগ্রহ যবনানাম বৃদ্ধি, এটা লৌকিক বিগ্রহ। এখানে অব্যয়ম বিভক্তি সমীপ, এই সূত্র দিয়ে এখানে সমাস সংজ্ঞা হলো। এবং তারপরে যবন আম আর দূর সু, যবন আম দূর সু, এখানে কৃত্যোদ্ধিত সমাস আসছে সূত্র দিয়ে সমাস প্রাতিপদিক সংজ্ঞা হয়ে পুনরায় এখানে সুপ ধাতু প্রাতিপদী কয়হ সূত্র দিয়ে প্রাতিপদিকের লোপ হবে। সরি, ভুল বলছি, প্রাতিপদিকের পরে সুয়ের লোপ হবে। তাহলে যবন এবং দূর, এখানে প্রথমা নির্দিষ্টম সমাস উপসর্জনম দিয়ে উপসর্জন সংজ্ঞা হবে। আর উপসর্জনম পূর্বম করে পূর্ব নিপাত হবে। দূর যবন যোগগুলো হবে দূর যবন। এখানে সেই একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে এর প্রাতিপদিকত্ব একই আছে, সেই জন্য দূর যবন এখানে সু হবে। সুয়ের স্থানে আবার নাব্যয়ী ভাবাত করে এখানে অম হবে, এবং অমের করে অম করার পরে আমি পূর্ব, এই সূত্র দিয়ে এখানে দূর যবনম। দূর যবনম মানে যবনদের বৃদ্ধি, মানে ঋদ্ধির অভাব। যবন, যবন, ঠিক আছে, যারা যবন যে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তাদের যে ঋদ্ধি, বৃদ্ধি, ঋদ্ধি মানে বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধির অভাব।
দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। এরপরে আমার যেটা মনে হয়, এরপরে আমি তোমাদেরকে আরও যে অর্থগুলো আছে, সেই অর্থগুলোর মানে বিগ্রহগুলো আমি তোমাদেরকে করে দেব, আর তোমরা এইভাবে পদগুলো সিদ্ধ করবে। সেটা ঠিক হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওটাই স্যার। ঠিক হবে, তাহলে আমরা ভালো শিখতেও পারবো। তাহলে নিজেরা এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সূত্রগুলো পুরোপুরি লিখে করবে। হয়তো বলবে যে একবার দুবার লিখেছে আর লিখবো না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকবার পূর্ণ সূত্রগুলো লিখবে, তাহলে অভ্যাস হয়ে যাবে, ভুল হবে না। ঠিক আছে স্যার। স্যার আরো করাবেন? হুম, দেখো একটা সূত্র আছে, নদী ভীষ্চ। নদী ভীষ্চ, ঠিক আছে? নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয়, এবং এবং সেখানে যদি সমাহার অর্থ প্রকাশিত হয়, তাহলে তা অব্যয়ীভাব সমাস হবে। কি বলছে? নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয়, এবং সেখানে যদি সমাহার অর্থ প্রকাশিত হয়, তাহলে সেটা অব্যয়ীভাব সমাস হবে। এটা অন্য একটা সূত্র? হ্যাঁ, নতুন সূত্র এটা একটা। মানে ওই যে 16টি অর্থে বিদ্যমান অব্যয়গুলো ছাড়া এটা নতুন সূত্র, তাই তো? ওইটা অন্য একটা সূত্র ছিল, এটা অন্য সূত্র এখন। এখনো অনেক সূত্র আছে? হ্যাঁ। আচ্ছা। উদাহরণ কি ধরো, দেখো নদীবাচক শব্দ। বলছি তোমার আধার কার্ড, তোমার ওবিসি আছে? তো আধার কার্ড আর ভোটার কার্ড একটু দাও, আমি ওবিসি করব। আমার নিয়ে গিয়ে দাও। ও 5 জনের কার্ড সাক্ষী চাই, আধার কার্ড আর ভোটার কার্ড। জেরক্স থাকলে দাও, আর না থাকলে আমি করিয়ে নেব। ভোটার কার্ড তো নেই, তোর ভোটার কার্ড হারিয়ে গেছে। হারিয়ে গেছে অনেক বছর আগে আমাদের বিয়ে দেয়। ওই ব্যাগে দেখাচ্ছে, কোথায় আছে? আমি ওকে জেরক্স দিয়ে পাঠিয়ে দিচ্ছি। দেখো উদাহরণ হচ্ছে যে উঠে দাও, যে এরকম বলা হলো, একটা উদাহরণ দিচ্ছে, সপ্তানাম গঙ্গানাম
সমাহারঃ, সপ্তানাম গঙ্গানাম সমাহারঃ। ঠিক আছে, তাহলে দেখো এখানে সপ্ত একটা সংখ্যাবাচক শব্দ না? হ্যাঁ, সংখ্যাবাচক শব্দ, তার সঙ্গে গঙ্গা একটা নদীবাচক শব্দ। তাহলে নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয় এবং সেখানে সমাহার অর্থ প্রকাশিত, সমাহার অর্থ প্রকাশিত হচ্ছে, সমাহার অর্থ প্রকাশিত হচ্ছে, তাহলে এখানে কি সমাস হবে? সেটা অব্যয়ীভাব সমাস। অবৈধব। তাহলে এখানে কি হবে? এরকম হবে যে সপ্ত আম গঙ্গা আম, এখানেও সেই মানে এই পূর্বেতেই এখানে নদী ভীষ্চ এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হয়ে যাবে, এবং সমাস সংজ্ঞা হলে এখানে অলৌকিক বিগ্রহে এখানে কৃত তদ্ধিত সমাসাশ্চ দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা, তারপরে সুপো ধাতু প্রাতি পদিকয়ঃ দিয়ে লোপ হবে, সপ্ত গঙ্গা, এরকম হলো, সপ্ত গঙ্গা হলো, সপ্ত গঙ্গা হলো। দেখো সপ্ত গঙ্গা হলো। তো এখানে কিন্তু ওই উপসর্জন টুপসর্জনের এখানে কোনো কিন্তু ব্যাপার নেই। উপসর্জনটা পূর্বের ওই পূর্বে সূত্রের জন্য ছিল, ওখানে যেখানে প্রথমা নির্দিষ্ট থাকবে সেখানে উপসর্জন সংজ্ঞা হবে। এখানে প্রথমা নির্দিষ্ট নেই, এখানে যেমন বিগ্রহ আছে তেমনই হবে। তাহলে দেখো, তাহলে কি হলো? সপ্তগঙ্গা হলো, এতে আবার এখানে একদেশ বিকৃতস্য অনন্যবৎ এই বার্তিক অনুসারে এর প্রাতিপদিকত্ব অক্ষত আছে, এবং সপ্তগঙ্গা সু আসবে, সু এলো, এবং এখানে ভেবে দেখো যদি সু আসে তাহলে কি নাব্যই ভাবাত লাগাতে পারবো আমরা? নাব্যই ভাবাত অতম তো পঞ্চম্যহা সূত্র এখানে প্রয়োগ হবে, হ্যাঁ কি না? না। কেন হবে না? কারণ ওখানে অকারান্ত শব্দের পরে বলেছিল। অকার আর এটা তো আকারান্ত। আকারটা কি অকার নয়? আকারটাও তো এক প্রকার অকারই, আকারটাও তো এক প্রকার অকারই, আকার এবং অকার একই। ঠিক আছে, তাহলে গঙ্গাটা অকারান্তই, অকারান্তই বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? এখানে নাব্যই ভাবাত দিয়ে এখানে আম হবে, সপ্ত গঙ্গা অম। এবং এখানে দেখো আমি পূর্ব দিয়ে পূর্ব তাহলে নর তো অকারান্ত শব্দ আর লতা তো আকারান্ত, তাহলে দুটো রূপ তো আলাদা হয়। কোনটা কোনটা? নর আর লতা দুটো রূপ তো আলাদা হয়, তাহলে অকারান্ত আর আকারান্ত কি করে আলাদা হয়? বলতে কোনখানটা? নরম আর লতাম এটা বলছো? হ্যাঁ, নর অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর নরম নড়া হয়, আর লতা লতে লতা দ্বিতীয় গন্ডগোল লাগছে। নরৌ নরাহা নরম নরৌ নরান, মানে তুমি কি দ্বিতীয়াতে বলছো তাই তো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। না দেখো, মানে এটা হচ্ছে যখন এইগুলো অনেক ব্যাপার আছে। ব্যাপার বলতে এরকম
যে তোমার লক্ষ্য কোনটা। তোমার লক্ষ্য হচ্ছে মানে দুরকম সম্প্রদায় আছে এগুলো। একটা হচ্ছে লক্ষ্যৈক চক্ষুষ্ক বলা হয়। একটা সম্প্রদায় হচ্ছে লক্ষ্যৈক চক্ষুষ্ক, চক্ষুষ্ক এরকম। আর হচ্ছে লক্ষণৈক চক্ষুষ্ক, এরকম দুটো সম্প্রদায় আছে, লক্ষ্যৈক চক্ষুষ্ক আর লক্ষণৈক চক্ষুষ্ক। এরা কি করে, এদের লক্ষ্য মানে পদসিদ্ধি, আর লক্ষণ মানে সূত্র, মানে হচ্ছে সূত্রের যেমন যেমন অর্থ সেই অর্থ অনুসারে এরা কাজ করে। সূত্রর অর্থ যেমন যেমন সেই অনুসারে এরা কাজ করে। আর লক্ষ্যৈক চক্ষুষ্ক এরা আগে লক্ষ্যটা দেখবে, যে লক্ষ্যটা কি, মানে এর পদ, আমাকে কোন পদটা সিদ্ধ করতে হবে। সেই পদকে সিদ্ধ করতে গেলে যেমন যেমন আমার সূত্রের প্রয়োজন তেমন তেমন আমি সূত্র লাগাবো। ধরো একজন কোন একটা গন্তব্যস্থলে যাবে, সেই গন্তব্যস্থলে যেতে গেলে সে দেখবে আমার কোন দিকে গেলে সুবিধা হবে। সেই অনুযায়ী, যে যদি মনে হয় যে না আমি একটুখানি রাস্তা যাব, আমি সাইকেলে করে চলে যাবো, সাইকেলে করে যাবে। মানে বক্তব্য হচ্ছে যে সে তার গন্তব্যস্থল দেখবে, সেই গন্তব্যস্থলে যেতে গেলে যেটা প্রয়োজন সেটা করবে। যদি মনে হয় ট্রেনে গেলে সুবিধা হবে ট্রেনে যাবে, যদি মনে হয় সাইকেলে গেলে সাইকেলে যাবে। কিন্তু লক্ষণৈক চক্ষুষ্ক ওরা ওটা দেখবে না। ওরা যেমন যেমন সূত্র, সেই সূত্র অনুসারে ওরা ওই পথে যাবে, মানে ওই সূত্রের অর্থ অনুসারে ওরা লক্ষ্য সিদ্ধি করবে। মানে একজন হচ্ছে সূত্রের অর্থ অনুসারে লক্ষ্য সিদ্ধি করে, আর একজন লক্ষ্যটাকে মাথায় রেখে সূত্রের অর্থ কল্পনা করে। ওখানে তুমি যে বললে যে নর আর যে লতা, ওইখানেও ওই রকমই ব্যাপার আছে। ওগুলো যখন প্রক্রিয়া করা যাবে, মানে প্রক্রিয়া করা হবে, তখন বুঝতে পারো যে কোথায় পার্থক্য আছে। লতা ওখানে অম হলে পূর্বরূপ হয়ে যাবে, কোথাও পার্থক্য হয় না। তুমি বলছো যে একই রূপ হয় না, মানে কোথায় রূপ হয় না, কোথায় রূপ হয় না বললে? লতা করলে অম করলে, এখানে তো অমি পূর্ব করলে লতাম হয়ে যাবে, পূর্বরূপ হয়ে যাবে। আর নরযুক্ত এখানেও তো পূর্বরূপই হচ্ছে, অমি পূর্ব দিয়ে পূর্বরূপী হচ্ছে। এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে পরবর্তী প্রক্রিয়াটা, যে সপ্তগঙ্গা, এর একটা আমার মনে একটা সন্দেহ হয়েছে, সন্দেহ জেগেছে। এটা আমি একটু সন্দেহটা একটু ভালো করে জেনে পরের দিন এই প্রক্রিয়া থেকে শুরু করব, ঠিক আছে? সপ্তগঙ্গার প্রক্রিয়াটা। তবে এইগুলো বাড়িতে দেখবে, ঠিক আছে? এইগুলো যদি সূত্র সহকারে পুরো ক্লিয়ার হয়ে যায়, আর মাথায় আর কোনো ডাউট থাকবে না।